Hello and welcome to another video of Career Map Online YouTube channel. আমাদের মোটো সিলেকশন ইজ অ্যাডিকশন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের সামনেই ফুড এসআইয়ের পরীক্ষা, আমাদের একটি কিন্তু সিরিজ অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে আমাদের চ্যানেলে, এবং সেই সিরিজে আজকে আমাদের জেনারেল সায়েন্সের উপর যে আমরা বাছাই করা 7টা কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা একটা ভিডিওতে না, আমরা দুটো ভিডিও আনবো এই পুরো 7টা কোয়েশ্চেনকে নিয়ে, যেখানে আজকের এই ভিডিওতে আমি 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিওতেই নেক্সট পার্টে বাকি 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই যে 7টা কোয়েশ্চেন, এই 7টা কোয়েশ্চেন কিন্তু বিগত যে পিএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে এগুলো রিপিটেটিভলি এসছে, বারবার এসছে। এবং সায়েন্সের উপর কিন্তু এখন এই মুহূর্তে যদি বলা যায় পিএসসির রিসেন্ট ট্রেন্ড যদি তোমরা অ্যানালিসিস করো, দেখবে সায়েন্সের উপর কিন্তু পিএসসি খুব জোর দিচ্ছে। তো সেই হিসাবে কিন্তু সায়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা আজকের এই ক্লাসটা দেখতে থাকো, ফলো করতে থাকো, এবং তোমাদের ফুড এসআই পরীক্ষার আগেই কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসটাও নিয়ে আসবো তোমাদের জন্য, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো এবং আমি আজকের যেরকম আগে অন্যান্য সেটগুলো ডিসকাস করার সময় তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ডিটেলে আমরা বুঝিয়ে দিতাম, প্রত্যেকটা কোয়েশ্চেন তার বাকি অপশানসগুলো কী কী আছে, সেই তার চারপাশে সমস্ত যে ডেটাগুলো আমরা দিতাম, আজকের আমরা সেরকমভাবে করবো না। আজকের একদম র্যাপিড ফায়ারের মতো এই সিরিজটা চলবে। আর তোমরা চেষ্টা করবে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন যখন আনবো তোমরা চেষ্টা করবে নিচে যে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে তার উত্তরটা তোমরা জানো কিনা তোমরা দেখার চেষ্টা করবে, এবং তারপর নিজেদের স্কোর নিজেরাই বুঝে দিতে পারবে, তোমরা জেনে যাবে তোমরা কতটা প্রিপেয়ার্ড হয়ে আছো। ঠিক আছে, তো আজকের আমরা শুরু করি। এবং শুরু করার আগে তোমাদের আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ইউটিউব ছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের একটি পেজ আছে কেরিয়ার ম্যাপ অনলাইনের। তোমরা আমাদের ভিডিও বা আমাদের অন্যান্য ইনফরমেশনসগুলো পেতে গেলে কিন্তু ওই পেজগুলো অবশ্যই ফলো করে দেবে। এবং আমরা একটি কমিউনিটি ক্রিয়েট করছি হোয়াটসঅ্যাপে এবং আমাদের টেলিগ্রামে। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলও রেডি হয়েছে। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকটা যে আমাদের হ্যান্ডেলগুলো রয়েছে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, এবং তোমরা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। প্রত্যেকটা ভিডিওর যে মেটেরিয়ালটা থাকে, যে স্টাডি মেটেরিয়ালগুলো থাকে, আমরা কিন্তু ওই চ্যানেলগুলোতে আমরা প্রোভাইড করে দিয়ে থাকি। তো তোমরা সেগুলো পেতে কিন্তু অবশ্যই ওই চ্যানেলে জয়েন করে যেও। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখে নেওয়া যাক। টেস্ট টিউব বেবি মিনস, চারটে অপশনস কি বলছে। বেবি গ্রোন ইন আ টেস্ট টিউব, embryo fertilized in uterus and developed in test tubes, embryo fertilized and developed in uterus, fertilizations in vitro and then transplantations in the uterus। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, ফার্টিলাইজেশনস ইন ভিট্রো। এই ইন ভিট্রো কথাটার মানে হচ্ছে ইন গ্লাস। তো টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজেশনটা সম্পন্ন হয় দুটো গ্যামেট কালেক্ট করে, আর্টিফিশিয়ালি পুরো বিষয়টা করা হয়, এবং সেই গ্যামেট দুটো ফার্টিলাইজ হওয়ার পরে যে জাইগোটটা তৈরি করা হয়, সেই জাইগোটটা মাদারের উমসের মধ্যে বা ইউটেরাসের মধ্যে থ্রু ইনজেকশন ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। ঠিক আছে, তো মূলত যাদের গর্ভধারণের সমস্যা থাকে, যাদের ডিসঅর্ডার থাকে এই রিলেটেড, তারা এই ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটাকে বলা হয় আইভিএফ, নামটা মনে রাখবে, ইনভিট্রো ফার্টিলাইজেশনস, এই টেকনোলজিটা ইউজ করে, এবং এই টেকনোলজিতে টেস্ট টিউব বেবি তৈরি করা হয়। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, আমাদের পৃথিবীর এবং আমাদের ভারতে প্রথম টেস্ট টিউব বেবি কে? তোমরা সেই নামগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাই পরের প্রশ্নে। কেমিক্যাল নেম অফ ভিনিগার ইজ, কেমিক্যাল নেম অফ ভিনিগার কি? সোডিয়াম নাইট্রেট, ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিডটা একটু এখানে চলে এসছে, এটা এই জায়গাটায় যাবে। ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাইড অফ লাইম অ্যান্ড ক্যালসিয়াম। অপশন ডি হচ্ছে ক্যালসিয়াম। তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড। ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় ভিনিগার। তোমরা মনে রাখবে ভিনিগার আমরা যেটা রেগুলারলি ইউজ করি, বেসিক্যালি ওখানে 4 to 6%, 4% to 6% অ্যাসিটিক অ্যাসিড থাকে। সেই অ্যাসিটিক অ্যাসিড বাকিটা থাকে জলে দ্রবীভূত অবস্থা, যেটা ইউজ করি সেটাই হচ্ছে ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা মনে রেখে দেবে CH3COOH। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। তোমাদের জন্য এই সংক্রান্ত প্রশ্ন থাকলো, অ্যাসিটিক অ্যাসিড যদি CH3COOH হয়, ফর্মিক অ্যাসিডের সংকেত কি, এবং এর পাশাপাশি অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নেমটা কি? তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলে যাই পরের প্রশ্নে। নর্মাল স্যালাইন ইজ অ্যান অ্যাকোয়াস সলিউশনস অফ সোডিয়াম ক্লোরাইড অফ স্ট্রেংথ 0.9% নর্মাল, 0.9%, 1 নর্মাল, 1.00 মোলার or 1% সলিউশনস। তো এই স্ট্রেংথ কত? এই স্ট্রেংথ হচ্ছে 9%। ঠিক আছে, 0.9%। তো আমাদের যে স্যালাইনটা দেওয়া হয় হসপিটালের লোকজনকে, সেটা 0.9% স্ট্রেংথ থাকে। কেন? কারণ ওই স্ট্রেংথে যদি থাকে তবে সেটা আমাদের শরীরে যে আমাদের ব্লাডের যে ঘনত্ব তার সাথে আইসোটনিক হয়, মানে দুটো সমান ঘনত্বের হয়, এবং সমান ঘনত্বের হওয়ার ফলে কিন্তু আমাদের ব্লাড সেলগুলো ঠিকঠাক থাকে।
হাইপারটনিক বা হাইপোটনিক অর্থাৎ কম ঘনত্ব, বেশি ঘনত্ব বা কম ঘনত্বের হয়ে গেলে কিন্তু আমাদের সেলগুলো রাপচার করে যেতে পারে বা সেখানে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো ওটাকে ঠিক রাখতে গেলে কিন্তু আমাদের 0.9% স্ট্রেংথের সোডিয়াম ক্লোরাইড সলিউশন স্যালাইন হিসেবে ইউজ করতে হবে। কারণটা কি বললাম, কারণটা আমাদের বডি ফ্লুইডের সাথে এটা তবেই আইসোটনিক হবে, সমান ঘনত্বের হবে। চলে যাই পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 4। রেড, গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার। এই প্রাইমারি কালার তিনটে মনে রেখে দেবে, শর্ট ফর্মটা মনে রেখে দেবে যদি মনে রাখতে সমস্যা হয়। আরজিবি হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে। এবং এই তিনটে কালারকে প্রাইমারি কালার কেন বলা হয় সেটা তোমাদের এই উত্তরটা খুঁজলে আমরা পেয়ে যাব। তো এখানে জানতে চাওয়া হয়েছে রেড প্লাস গ্রিন প্লাস ব্লু ইকুয়ালস টু কি, অর্থাৎ লাল, সবুজ এবং নীল রঙকে একসাথে মেশালে কি হয়। চারটে অপশনস, হোয়াইট, ব্ল্যাক, মেরুন আর ব্লু এরটা এইখানটায় যাবে। আমাদের একটু পিডিএফে তৈরি করার জন্য এটা চলে এসছে, এইখানটা শিফট হয়ে গেছে একটু গন্ডগোলের কারণে। তো এইটা অপশন ডি যেটা, সেটা হচ্ছে ব্লু, ঠিক আছে। আমি এখানে দরকার হলে লিখে দিচ্ছি অপশন ডি ব্লু। তো তোমরা কমেন্ট করে জানাও যারা উত্তরটা জানো। তো এখানে উত্তরটা কি হবে, উত্তরটা হয়ে যাবে অপশন এ হোয়াইট। তো হোয়াইট কেন হবে, কারণ লাল, সবুজ এবং নীল এদেরকে প্রাইমারি কালার বলাই হয় এই কারণে যে এই তিনটে রং যদি একসাথে মেশানো হয় তাহলে সেখান থেকে সাদা রং আসে। জেনারেলি আমরা জানি ভিপজিওর যে সাতটা রং একসাথে মেশালে সাদা রং আসে, কিন্তু এই তিনটে রঙও যদি আমি মেশাই তাহলেও কিন্তু আমি সাদা রঙই পাবো, এবং সেই জন্য এই তিনটে রঙকে বলা হয় প্রাইমারি কালার। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 5। দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন অ্যান অবজেক্ট অ্যান্ড ইটস রিয়েল ইমেজ ইন এ কনভেক্স লেন্স ইজ মোর দ্যান 4f, লেস দ্যান 4f, ইকুয়াল টু 2f, ইকুয়াল টু 4f। তো মিনিমাম ডিস্টেন্স কত হতে পারে, মিনিমাম ডিস্টেন্স কিন্তু এখানে হবে ইকুয়াল টু 4f, ঠিক আছে। 4f, f হচ্ছে কি, f হচ্ছে ফোকাস, ঠিক আছে। আর f বলতে বেসিক্যালি ফোকাল লেন্থ যেটা, অর্থাৎ আজকে আমি একটা এরকম কনভেক্স লেন্স রাখলাম, ঠিক আছে। তো সেখানে এই যদি 2f ডিস্টেন্সে, অর্থাৎ এইখানটা যদি ফোকাস লেন্থ হয়, সেই ফোকাস লেন্থের ডবল ডিস্টেন্সে যদি একটা অবজেক্টে রাখি, তার উল্টো দিকে ডাবল ফোকাস লেন্থে আর অবজেক্টটার একটা ইমেজ তৈরি হবে। তো এইটাই হয়ে যায় হচ্ছে তাহলে 2f প্লাস 2f দুটো মিলে হয়ে যাচ্ছে 4f, ঠিক আছে। এর একটা ইকুয়েশন আছে, সেটা আমি আজকে এখানে ডিটেলসে বোঝাবো না, তোমাদের এই কনসেপ্টটুকু মাথায় রেখে দাও একদম ওয়ান লাইনার হিসেবে, যে মিনিমাম ডিস্টেন্স একটা কনভেক্স লেন্স যখন থাকবে সেখানে ইমেজ আর অবজেক্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হতে পারে, মিনিমাম ডিস্টেন্স হবে যেটা, সেটা ইকুয়ালস টু 4f হবে, ঠিক আছে। এবং f বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, f হচ্ছে ফোকাল লেন্থ, লেন্সের ফোকাস থেকে লেন্সের দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাল লেন্থ। পরের প্রশ্নে চলে যায়, অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ reflections, total internal reflections, scattering or reflections। তাহলে অপটিক্যাল ফাইবার মেনলি কাজ করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনস, বাংলায় যাকে বলা হয় আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন, তার উপরে, ঠিক আছে। এবং অপটিক্যাল ফাইবারসের এই ক্যারেক্টারিস্টিক্সটাকে কাজে লাগিয়েই কিন্তু আমাদের মেনলি এই যে ইন্টারনেট কেবলসগুলো তৈরি করা হয়, অপটিক্যাল ফাইবার ওখানে ইউজ করা হয়। সেখানে কি করা হচ্ছে, বিভিন্ন সিগন্যালকে অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয় এবং অপটিক্যাল ফাইবারের থ্রুতে ওটাকে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন সেটা কিন্তু আলোর স্পিডে যাচ্ছে, মানে খুব ফাস্ট কিন্তু ইন্টারনেট সিগন্যালটা পাস করে, ঠিক আছে। তো তাহলে অপটিক্যাল ফাইবার কোন প্রিন্সিপালের ওপর, আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশনের ওপর বেস করে চলছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7। দ্য ইমার্সড পোর্শন অফ এ পিস অফ পিওর আইস ফ্লোটিং ইন ওয়াটার ইজ 8/9 of its volume, 9/10 of its volume, 10/11 of its volume or 11/12 of its volume। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের 10/12 of its volume, ঠিক আছে। তো জলের মধ্যে যদি আমি একটা বরফকে ডুবাই, এক খণ্ড বরফকে যদি আমি ডুবাই, তাহলে সেই বরফের মধ্যে যদি দেখা যায় টোটাল 12 ভাগ বরফ হলে তার 11 ভাগ থাকবে নিচে এবং লাস্ট 1 ভাগ থাকবে ওপরে, ঠিক আছে। এই 12 ভাগ বরফটা ডিস্ট্রিবিউট হয়ে যায় এরকমভাবে, 11 ভাগ নিচে থাকবে এবং 1 ভাগ থাকবে ওপরে। এবং এটা যদি টোটাল দেখা যায় 11/12 of its ভলিউম, কিন্তু এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নে, পিওর ওয়াটার ফ্রিজেস অ্যাট টেম্পারেচার। এখানে আমাদের চারটে অপশান এবং এখানে অপশানসগুলো একটু সরে এসছে, এখানে আমি এইখানটায় লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো অপশান এ বলছে 47 ডিগ্রি, অপশান বি বলছে অপশান এ বলছে, তোমরা এককটা একটু খেয়াল রাখো, 47 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে অপশান বি, সি হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট এবং ডি হচ্ছে 19 ডিগ্রি ফারেনহাইট। তো সবাই প্রথমে কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো করে বুঝবে, 0 ডিগ্রি দেখেই প্রথমেই কিন্তু এইটা উত্তর দিতে যাবে না, খেয়াল করবে এখানে
এককটা কি রয়েছে, এককটা রয়েছে ফারেনহাইট। এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে আমরা এটাতে টিক মারতে পারতাম, কিন্তু যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস নয় তাহলে এটাতে টিক মারতে পারবো না। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 32 ডিগ্রি ফারেনহাইট। কেন 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্কেলে জলের নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় মানে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে মানে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রিতে দেখা যায় যে জল জমে বরফে পরিণত হচ্ছে। তো এখানে 32 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। পিওর ওয়াটার ফ্রিজ করছে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রিতে। সেলসিয়াস স্কেলে এটা হয়ে যায় 0 ডিগ্রি, এবং কেলভিন স্কেলটাও মনে রাখবে তার পাশাপাশি 273 কে, এটা কেলভিন স্কেলে মান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই তিনটে কিন্তু মনে রেখে দেবে। চলে যাই পরের প্রশ্নে। অ্যান অবজেক্ট মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড অন এ হরাইজন্টাল সারফেস উইল নট হ্যাভ, চারটে অপশনস, ভেলোসিটি, অপশন বি হচ্ছে মোমেন্টাম, অপশন সি কাইনেটিক এনার্জি, অ্যান্ড অপশন ডি অ্যাক্সেলারেশনস। তো তাহলে যখন একটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে তাহলে তার ভেলোসিটি তো অবশ্যই থাকবে, যেহেতু ভেলোসিটি রয়েছে তাহলে মোমেন্টামও থাকবে, কারণ মোমেন্টাম মানে এম ইন্টু ভি। কাইনেটিক এনার্জিও থাকবে হাফ এম ভি স্কোয়ার, যেহেতু থাকবে না যেটা সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনটা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অ্যাক্সেলারেশন, কারণ যেহেতু তার একই স্পিডে যাচ্ছে তাহলে স্পিডের যদি তারতম্য না হয় তাহলে তার অ্যাক্সেলারেশন থাকবে না। চলে যাই পরবর্তী প্রশ্নে। হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ মেজারিং ইনস্ট্রুমেন্ট? চারটে অপশনস, অপশন এ ব্যারোমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি পিকোমিটার, অ্যান্ড অপশন ডি হাইগ্রোমিটার। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিকোমিটার, কারণ পিকোমিটার হয়ে যাচ্ছে দৈর্ঘ্যের একটা একক, এবং পিকো কথাটা যেটা এটা বেসিক্যালি হচ্ছে একটা প্রিফিক্স, ঠিক আছে। তোমাদের ইউনিট মেজারমেন্টের ক্লাসে আমরা বলেছিলাম পিকো হচ্ছে একটা প্রিফিক্স যেটা মিটারের আগে ইউজ হচ্ছে। বাদবাকি হাইগ্রোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার এরা তিনজনেই কিন্তু কি, এরা তিনজনেই তিনটে ইউনিট, তিনটে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। একমাত্র পিকোমিটার হচ্ছে একটা ইউনিট যেটা কোনো ইনস্ট্রুমেন্ট নয়, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে পিকোমিটার। তোমাদের কাছে প্রশ্ন থাকবে, এই যে তিনটে ব্যারোমিটার, থার্মোমিটার আর হাইগ্রোমিটার, তোমরা কমেন্ট সেকশনে এই তিনটের নাম কমেন্ট করে জানাবে। An example of scalar quantity is option A velocity, option B force, option C momentum, and option D work done. ডানটা এইখানটায় হবে, ঠিক আছে। তো এই চারটের মধ্যে ভেলোসিটি স্কেলার নয়, ফোর্সও স্কেলার নয়, দুটোই ভেক্টর, মোমেন্টামও অ্যাজ ওয়েল অ্যাজ ওটা ভেক্টর, কিন্তু ওয়ার্ক ডানটা হয়ে যাচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। এটা একটা স্কেলার কোয়ান্টিটি, মনে রেখে দেবে। ওয়ার্ক ডান এবং এনার্জিও কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এটা মনে রাখবে, ওয়ার্ক ডানও কিন্তু একটা, ওয়ার্ক ডান এনার্জি এরা দুজনেই কিন্তু স্কেলার কোয়ান্টিটি, মানে যার মান আছে কিন্তু অভিমুখ নেই বা প্রয়োজন পড়ছে না অভিমুখের। আচ্ছা, কেমিক্যালি স্পোরোপোলেনিন কি? চারটে অপশনস, কোপলিমার অফ ক্যারোটিনয়েডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস, কার্বোহাইড্রেটস, প্রোটিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে কোপলিমার অফ ক্যারোটিনয়েডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস। স্পোরোপোলেনিন হচ্ছে পোলেন গ্রেনসের বাইরে যে সাবস্টেন্সটা থাকে, স্টিকি সাবস্টেন্স, তাকে বলা হচ্ছে স্পোরোপোলেনিন, যেটা পোলেন গ্রেনসকে প্রোটেক্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওকে যে যখন পোলেন গ্রেনসটা ফার্টিলাইজেশনের জন্য অন্য আরেকটা ফুলের স্টিগমার ওপর গিয়ে পড়ছে তখন সেই স্টিগমায় পড়ে ওকে আটকে থাকতেও কিন্তু ওখানে সাহায্য করছে, এবং পোলেন গ্রেনসগুলোকে প্রোটেক্টও করছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে। সো কেমিক্যালি স্পোরোপোলেনিন ইজ এ কোপলিমার অফ ক্যারোটিনয়েডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস। চলে যাই পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 13, ফ্রুট ফলস ক্যান বি প্রিভেন্টেড বাই স্প্রেইং। এখানে এটা কোনটা হবে? চারটে অপশনস, IAA, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিনস, NAA। এটা প্ল্যান্ট হরমোন থেকেই কোয়েশ্চেনটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে IAA। ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা একে অনেকে এটা কৃত্রিম হরমোনও বলা হয় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাও NAA এর ফুল ফর্ম কি, ঠিক আছে। এই NAA এর ফুল ফর্ম কি এটা তোমরা কমেন্টে জানাও। এটা কিন্তু উত্তর নয়, উত্তর হচ্ছে আমাদের কিন্তু IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। চলে যাই পরের প্রশ্নে। ফ্রুটস ট্রান্সজেনিক ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ, ট্রান্সজেনিক ক্রপ প্রথম কোনটা? চারটে অপশন, টোবাকো মানে তামাক, দ্বিতীয় হচ্ছে অপশন বি হচ্ছে কটন, অপশন সি পি, এবং অপশন ডি হচ্ছে রাইস, ঠিক আছে। তো এই চারটের মধ্যে কোনটা হবে? চারটের মধ্যে আমাদের হবে হচ্ছে টোবাকো বা তামাক হচ্ছে প্রথম ট্রান্সজেনিক ক্রপ, যেটাকে জেনেটিক মডিফিকেশন প্রথম করা হয়েছিল ডিজিজ প্রিভেনশনের জন্য। চলে যাই পরের প্রশ্ন। স্প্রেইং অফ DDT ইন ক্রপ প্ল্যান্টস প্রডিউস পলিউশনস অফ এয়ার অনলি, এয়ারস অ্যান্ড সয়েলস অনলি, এয়ার, সয়েল অ্যান্ড ওয়াটার অনলি, এয়ার অ্যান্ড ওয়াটার। তো এর মধ্যে কোনটা হবে? এটার মধ্যে হবে হচ্ছে আমাদের অপশন সি, মানে বাতাস, মাটি এবং জল, এই তিনটে জিনিসই কিন্তু পলিউটেড হচ্ছে DDT স্প্রে করলে, ঠিক আছে। সো স্প্রেইং অফ DDT ইন ক্রপ প্ল্যান্টস প্রডিউসেস পলিউশনস অফ এয়ার, সয়েল অ্যান্ড ওয়াটার অনলি,
ঠিক আছে। তো এই তিনটেতেই কিন্তু এখানে পলিউশনস হচ্ছে। তোমাদের কাছে এখানে প্রশ্ন থাকলে তোমরা সবাই কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রাখছি, কারণ তোমাদের কিন্তু এর থেকে বেটার রিভিশনস আর কোথাও আর কোনোভাবে কিন্তু সম্ভব নয়। এইগুলো যদি তোমরা চর্চা করো, এগুলো যদি তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাদের কমেন্ট সেকশনে দিতে থাকো, তাহলে কিন্তু তোমাদেরও তৈরি হয়ে যাবে, আমরা বলে দিতে পারবো তোমাদের ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো স্প্রেইং অফ ডিডিটি ইন ক্রপ প্ল্যান্টস প্রডিউসেস পলিউশনস অফ, এখানে হয়ে গেল অপশন সি। তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবে এই যে ডিডিটির ফুল ফর্ম কি, যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের। নেকটনস কি? নেকটনস হচ্ছে এখানে চারটে অপশনস, ফ্লোটিং অর্গানিজম ইন ওয়াটার, সুইমিং অর্গানিজম ইন ওয়াটার, অ্যানিমেলস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকোয়াটিক প্ল্যান্টস, সাবমার্জ প্ল্যান্টস ইন ওয়াটার। তো এখানে চারটে অপশনের মধ্যে আমাদের কোনটা হবে? চারটে অপশনের মধ্যে হবে অপশন বি, সুইমিং অর্গানিজম ইন ওয়াটার। ঠিক আছে, জলের মধ্যে যারা সাঁতার কেটে বেড়ায় সেই সকল অর্গানিজম আমরা বলে থাকি হচ্ছে নেকটন। এবং নেকটনের পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে বেনথস। বেনথস হচ্ছে সাধারণত যারা জলের তলায় থাকে তাদেরকে বলা হচ্ছে বেনথস। ঠিক আছে, এটা কিন্তু ইভিএস এর একটা কোয়েশ্চেন, এনভায়রনমেন্ট থেকে, ইকোলজি থেকে। তাহলে এটা মনে রাখবে, বেনথস মানে যারা জলের তলায় থাকে, আর যারা জলের উপরে সাঁতরে বেড়ায় তারা হচ্ছে নেকটন। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। লুপ অফ হেনলি লাইজ ইন দ্য, চারটে অপশনস, কর্টেক্স, মেডালা, রেনাল পেলভিস অ্যান্ড ইউরেটার। ঠিক আছে, তো এখানে লুপ অফ হেনলি কোথায় থাকে? লুপ অফ হেনলি থাকে সাধারণত আমাদের এখানে লুপ অফ হেনলি থাকবে মেডালা পোর্শনে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে মেডালা। মেডালা কি? আমরা যদি কিডনি স্ট্রাকচারটা এরকমভাবে দেখি, কিডনি হচ্ছে এরকম একটা বিন শেপ পোর্শন, তার দুটো পার্ট থাকে, একটা আউটার আর একটা ইনার। আউটার পার্টটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক, ইনার পার্টটা হচ্ছে একটু লাইট পিঙ্ক কালারের হয়। তো এর মধ্যে যদি দেখি এই লুপ অফ হেনলি, এটা কিন্তু আমাদের নেফ্রনের পার্ট, আমাদের নেফ্রনের একটা পার্ট। নেফ্রনের মেজর পোর্শনটা যদি দেখো, সেটা কিন্তু সব টিউবগুলো থাকে হচ্ছে কর্টেক্স পোর্শনে, আর শুধুমাত্র লুপ অফ হেনলি পোর্শনটুকু থাকে হচ্ছে মেডালা অংশে। লুপ অফ হেনলি হচ্ছে এই যে পোর্শনটা, একটা নেফ্রনের স্ট্রাকচার যদি আমরা দেখি, নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের টিউব দেখতে পাবো, মাঝখানে একটা জায়গায় দেখা যাবে নেফ্রনে এইরকম একটা লুপ তৈরি হয়েছে, পাতলা মতো একটা লুপ তৈরি হয়েছে, যেখান থেকে জল এবং ইউরিয়ার পুনঃশোষণ হয়। তো এই পোর্শনটাকে বলা হয় লুপ অফ হেনলি। এবং এই লুপ অফ হেনলিটা যদি দেখো, এই পার্টটুকু, ঠিক আছে, এবং এই পার্টটুকু কোথায় আছে? কিডনির ভিতরের দিকটাকে বলা হচ্ছে মেডালা, এবং বাইরের দিকটাকে বলা হয় কর্টেক্স। ঠিক আছে, এটা হচ্ছে কর্টেক্স আর মেডালা হচ্ছে ইনার পার্টটা। তো ইনার পার্টটুকুর মধ্যে থাকে হচ্ছে আমাদের এই লুপ অফ হেনলিটা। ঠিক আছে, তো সেই জন্য এখানে আমাদের অপশনটা হবে কিন্তু অপশন বি, মেডালা। তোমাদের কাছে এই সংক্রান্ত প্রশ্ন আমার যেটা থাকবে সেটা হচ্ছে মানুষের প্রতিটি বৃক্ষে কতগুলি করে নেফ্রন থাকে। তোমরা যারা জানো অবশ্যই কিন্তু অ্যান্সার করে জানাবে। চলে যাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 18-এ। হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ মোস্ট ইজিলি ডিস্ট্রয়েড বাই হিট অ্যান্ড এয়ার? তো তাপ এবং বাতাসের মাধ্যমে কোন ভিটামিনটাকে খুব তাড়াতাড়ি, খুব ইজিলি এটাকে নষ্ট করে দেওয়া যায়? তো এখানে আমাদের অপশন হয়ে যাচ্ছে ভিটামিন সি। চারটে অপশন ছিল এ, বি, ডি আর সি, তো এখানে অপশন হয়ে যাচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি খুব ইজিলি কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। দ্য অ্যানিমেল গ্রুপ দ্যাট ইজ নট ফাউন্ড ইন মেরিন ওয়াটার, কোনটা হবে? ম্যামালস। ম্যামালস মেরিন ওয়াটারে পাওয়া যায়। আমরা তিমি মাছ দেখেছি মেরিন ওয়াটারের মধ্যে থাকে। অ্যামফিবিয়া, রেপটাইলস আর আর্থ্রোপোডা। রেপটাইলসেরও পাওয়া যায়, তোমরা জানো বিভিন্ন ধরনের যে কোরাল স্নেক, সি স্নেক হয়, বা ইভেন টর্টোয়েজ যারা কচ্ছপরা তো থাকে সমুদ্রের জলে। আর্থ্রোপোডাদেরও দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের পোকামাকড় যারা মেরিন ওয়াটারে থাকে। অ্যামফিবিয়া হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, যাদেরকে কিন্তু মেরিন ওয়াটার বা সমুদ্রের জলে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যামফিবিয়া। চলে আসছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 20। ফ্রম হুইচ পার্ট অফ সিঙ্কোনা প্ল্যান্টস কুইনাইন ইজ অবটেন? তো সিঙ্কোনার কোন অংশ থেকে আমরা মেনলি কুইনাইন পেয়ে থাকি? চারটে অপশন, সিড, লিফ, ফ্লাওয়ার, বার্ক। ঠিক আছে, সিড মানে হচ্ছে বীজের মধ্যে, পাতার মধ্যে, ফুলের মধ্যে, নাকি বার্ক? বার্ক মানে হচ্ছে ছাল। তো এটা খুব ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে সিঙ্কোনা গাছের ছালের মধ্যে থাকে হচ্ছে ছাল থেকে হচ্ছে পাওয়া যায় কুইনাইন। তোমরা কমেন্ট করে জানাও এই কুইনাইন জিনিসটা এটা কোন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? ঠিক আছে, খুব ইজি একটা কোয়েশ্চেন, তোমরা আশা করি সবাই পারবে। তোমরা কমেন্ট করে এটা জানিয়ে দাও। অ্যান এক্সাম্পল অফ মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম ইজ, মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম মানে মাটির তলায় যে মৃৎগত কাণ্ড যাকে বলা হয়, সেই মৃৎগত কাণ্ড কোনটা? মডিফাইড মৃৎগত কাণ্ডে পরিণত হয়েছে কোনটা? ক্যারট, পটাটো, গ্রাউন্ডনাট আর টার্নিপ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পটাটো। ঠিক আছে, আলুর তোমরা জানো যেটা আলুর যে পোর্শনটুকু মাটির নিচে থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের মৃৎগত কাণ্ড, ওটা রুটস নয়, ওটা ওদের স্টেম। ঠিক আছে, বাট ওটা মডিফাইড স্টেম অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্টেম। ওর ভিতরে প্রচুর ফুড, প্রচুর স্টার্চ ওরা স্টোর করে রাখে। ঠিক আছে,
চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। ওয়াটার ইজ বয়লিং ইন আ ফ্লাস্ক ওভার আ বার্নার, টু রিডিউস ইটস বয়লিং টেম্পারেচার ওয়ান মাস্ট কি করতে হবে? মানে একটা ফ্লাস্কের মধ্যে জল গরম করা হচ্ছে, এর যে বয়লিং টেম্পারেচারটাকে কমানোর জন্য একজনকে কি করতে হবে? চারটে অপশনস। রিডিউস দ্য সারাউন্ডিং টেম্পারেচার, আশেপাশের টেম্পারেচারটাকে কমিয়ে দাও, যেটাতে কখনোই হবে না। কানেক্ট দ্য মাউন্ট অফ ফ্লাস্ক টু অ্যান ইভ্যাকুয়েটিং সিস্টেম, মানে যে ধরে নাও এইরকম ফ্লাস্ক একটা রয়েছে, এরকম ফ্লাস্ক রয়েছে, সেই ফ্লাস্কের ভিতরে জলটাকে গরম করা হচ্ছে, এর মুখটা একটা কানেক্ট করে দেওয়া হচ্ছে একটা ইভ্যাকুয়েটিং সিস্টেমে, যার মাধ্যমে এর ভিতরে সমস্ত বাতাসটাকে বার করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই জিনিসটাই। ঠিক আছে, কানেক্ট দ্য মাউথ অফ ফ্লাস্ক টু অ্যান ইভ্যাকুয়েটিং সিস্টেম। বাকি দুটোও হবে না। সাপ্লাই হিট ফ্রম লেস ইন্টেন্স সোর্স কখনোই হবে না, সেই তো আমাকে হিট সাপ্লাই করতেই হচ্ছে, আমাকে টেম্পারেচার কমছে কোথায়? কানেক্ট দ্য মাউথ ফ্লাস্ক টু এ কম্প্রেসার, কম্প্রেসার মানে যে আরও চাপ দেবে, তো সেখানেও কখনো সম্ভব নয়। তো তাহলে এইটাই কিন্তু হবে উত্তর। কেন? কারণ এর ভিতর থেকে যদি আমি বাতাস বার করে নিই, তাহলে ভিতরে বাতাসের চাপ আরও কমে যাবে। আমরা কি জানি? বায়ুচাপ যদি কমে যায়, চাপ কমে গেলেই কিন্তু যে স্ফুটনাঙ্ক সেটাও কমে যায়। তাহলে স্ফুটনাঙ্ক তখন কমে যাবে, স্ফুটনাঙ্ক কমে গেলে ও 100 ডিগ্রিতে হয়তো ফুটতো, তার থেকে কম তাপমাত্রায় ফুটতে শুরু করে দেবে, 100 ডিগ্রির আগেই ফুটতে শুরু করে দেবে। ঠিক আছে, চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ডেফিনেশনস অফ ফোর্স। চারটে স্টেটমেন্ট রয়েছে, দেখো। ডেফিনেশন অফ ফোর্স ইজ অবটেন্ড ফ্রম নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যেটা আমরা বলতে পারি যে এটা একটা রাইট, একটা ঠিক স্টেটমেন্ট। ডেফিনেশনস অফ ল আমরা পাচ্ছি প্রথম ল অফ ফার্স্ট ল অফ মোশন থেকে। ডেফিনেশন অফ ফোর্স ইজ অবটেন ফ্রম দ্য নিউটন সেকেন্ড ল অফ মোশন, যেটা একটা ভুল স্টেটমেন্ট। ইন আ হাউস হোল্ড ওয়ারিং দ্য অ্যাপ্লায়েন্স আর কানেক্টেড ইন সিরিজ, যেটা এটাও একটা ফলস স্টেটমেন্ট, কারণ হাউস হোল্ডে আমরা প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করি। দ্য পিকচার টিউব অফ এ টেলিভিশন ইজ বেসিক্যালি আ ক্যাথোড রে টিউব। ঠিক আছে, হুইচ অফ দিস স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট? তো অপশান 4-এরটাও কিন্তু তাহলে ঠিক হচ্ছে। তাহলে কোন দুটো ঠিক হচ্ছে? 1 আর 4 ঠিক হচ্ছে। দেখে নিই 1 আর 4 কোথায় আসছে। অপশান ডিতে রয়েছে অনলি 1 and 4, এই পোর্শনটাও এখানটাতেই যাবে, অনলি 1 and 4। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, 1 and 4, অর্থাৎ প্রথম আর 4 নম্বর এই দুটো স্টেটমেন্ট কিন্তু কারেক্ট হচ্ছে। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আ হেভি বডি অ্যান্ড এ লাইট বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি, দেন দ্য হেভি বডি হ্যাজ এ গ্রেটার মোমেন্টাম, লাইট বডি হ্যাজ এ গ্রেটার মোমেন্টাম, বোথ হ্যাভ ইকুয়াল মোমেন্টাম, বোথ হ্যাভ সেম মোমেন্টাম। তো এখানে মনে রাখবে এই তিনটে কখনো হতে পারে না। তো আমাদের এখানে অপশান এ ছাড়া আর কোনো উপায়ও নেই। হেভি বডি মানে তার বেশি মোমেন্টাম থাকবে, এটা ন্যাচারাল। দুটোর বেগ সমান হোক না কেন, দুটোর ভি ইকুয়ালস টু হলেও, দুটোর ভি ইকুয়াল হলেও, যার মাস হেভি, যার মাস বেশি, তার কিন্তু মোমেন্টামটাও বেশি হবে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। হাবলস কি? হাবলস ইজ এ নিউক্লিয়ার ওয়েপন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, স্পেস টেলিস্কোপ না স্টার? তো সঠিক উত্তর তোমরা জানো, হাবলস টেলিস্কোপ আমাদের রাখা আছে, যেখান থেকে বিভিন্ন ধরনের ওই ইন্টারগ্যালাকটিক ইমেজগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, তো হাবলস ইজ এ টেলিস্কোপ। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। দ্য রিয়াকশন দ্যাট অকার্স ইন নিউক্লিয়ার রিয়াক্টর, এটা প্রচুরবার পিএসসি কোয়েশ্চেনে কিন্তু এসছে এবং এটা প্রচুর স্টুডেন্ট ভুলও করে। ঠিক আছে, তো রিয়াকশন যেটা নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন, স্প্যালেশনস, নিউক্লিয়ার ফিশনস নাকি নিউক্লিয়ার আইসোমেরাইজেশনস? তো এই দুটোর মধ্যে মেনলি কনফিউশনটা হয়, নিউক্লিয়ার ফিউশন নাকি নিউক্লিয়ার ফিশন। ফিউশন মানে কি হচ্ছে? ফিউজ করে যাওয়া, মানে জুড়ে যাওয়া, যেখানে দুটো অ্যাটমস, দুটো নিউক্লিয়াস জুড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফিউশন। ঠিক আছে, আর ফিশন মানে হচ্ছে ভেঙে যাওয়া, স্প্লিট করে যাওয়া। তো অ্যাটম বোম এবং নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে কিন্তু মনে রাখবে হয় হচ্ছে ফিশনটা। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ফিউশন যেটা নিউক্লিয়ার ফিউশনটা কিন্তু হয় সূর্যের মধ্যে এবং হাইড্রোজেন বম্বের মধ্যে। ঠিক আছে, এই কনসেপ্টটুকু শুধু একটু ক্লিয়ার রেখে দাও। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট রেয়ার গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ, চারটে অপশন, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন। তো এই কটার মধ্যে জেনে রাখবে আর্গনের প্রেজেন্সটা সব থেকে বেশি। ঠিক আছে, সবকটার মধ্যে আর্গন সব থেকে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, 6টা যে আমাদের ইনার্ট গ্যাস আছে তার মধ্যে আর্গন সব থেকে বেশি থাকে। পরের প্রশ্নে চলে আসি। ফুলারিন কি? অ্যালোট্রপ অফ কার্বন, সিনোনিম অফ কার্বোরান্ডাম, আর্টিফিশিয়াল এনার্জি, কম্পাউন্ড অফ কার্বন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যালোট্রপ অফ কার্বন। ঠিক আছে, কার্বন 7টা কার্বনের অ্যাটম নিয়ে তৈরি হয়, এটা একটা রূপভেদ, যেটা একটা ফুটবলের মতো শেপ নেয়। বাকমিনস্টেল ফুলারিনের নাম অনুসারে নাম হয়েছিল ফুলারিন। তোমরা কমেন্ট করে জানাও ফুলারিন কোন রোগের জন্য কিন্তু আমরা
কোন রোগের ট্রিটমেন্টে ফুলুরিন ইউজ করা হয়ে থাকে। দ্য গ্যাস ফিল্ড, কোয়েশ্চেন নাম্বার 29, দ্য গ্যাস ফিল্ড দ্য ইলেকট্রিক বাল্ব ইজ, কোন গ্যাস দিয়ে ইলেকট্রিক বাল্বকে ভরা থাকে? অপশন এ নাইট্রোজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি আর্গন, অপশন ডি বোথ এ অ্যান্ড সি। এই ধরনের ট্রিক কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো এটা তোমরা কিন্তু আগে প্রত্যেকটা অপশন এবং কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ে তারপর উত্তর দেবে। দেখো আমরা কিন্তু ছোট থেকে যেটা জেনে এসেছি যে ইলেকট্রিক বাল্ব যেগুলো হয়, যে ইনক্যান্ডেসেন্ট লাইটের ভিতরে নাইট্রোজেন থাকে, কিন্তু আমাদের এখানে যদি প্রথমেই নাইট্রোজেন দেখে তোমরা নাইট্রোজেন টিক মেরে দাও, কোয়েশ্চেন আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কারণ অপশন সিতে রয়েছে আর্গন, নাইট্রোজেনের পাশাপাশি আর্গনও থাকে, এবং এ আর সি একসাথে রয়েছে কোনটাতে? অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দ্য গ্যাস ফিল্ড ইন দ্য ইলেকট্রিক বাল্ব ইজ অপশন ডি বোথ এ অ্যান্ড সি। চলে আসে আমাদের পরের প্রশ্নে। দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ এ হিটার ইজ রিডিউসড বাই 10% দ্য পাওয়ার অফ দ্য হিটার হুইল। এটা একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখতে হবে, আমি ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। তো ধরে নাও আমাদের এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, যেখানে পি হচ্ছে পাওয়ার, ভি মানে হচ্ছে ভোল্টেজ, আর আর মানে হচ্ছে রোধ। ঠিক আছে, তো আমাদের এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। এবার আমরা একটু দেখি, আমাদের লেন্থের সাথে রোধের সম্পর্কটা হচ্ছে একটা সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ লেন্থ যতটা বাড়বে রোধও কিন্তু ততটাই বাড়বে। তাহলে লেন্থ 10% বাড়লে রোধও 10% বাড়বে। তাহলে 10% মানে আমাদের যদি এক্ষেত্রে বলা হচ্ছে তাহলে লেন্থ যেহেতু রিডিউস করছে তাহলে রোধও কমবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রোধ কমছে, তাহলে রোধ কতটা কমছে? আমরা যদি এই রোধটাকে যদি আর ধরি, ঠিক আছে, আমরা নতুন রোধ যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি আর ড্যাশড। তো আর ড্যাশড ইকুয়ালস টু কত হচ্ছে? আর ড্যাশড ইকুয়ালস টু হচ্ছে এটার আগের যেটা সেটা 10% কমছে, তার মানে আর মাইনাস 10% অফ আর। ক্যালকুলেশন করে এটা তোমরা দেখবে, এটা আসছে আর ড্যাশড ইকুয়ালস টু 0.9 অফ আর। ঠিক আছে, এটা পেলাম। এইবারে আমাদের নতুন যে পাওয়ারটা, আগে পি ইকুয়ালস টু কি ছিল? ভি স্কোয়ার বাই আর। নতুন যে পাওয়ার যেটা আসছে সেটাকে আমি ধরে নিচ্ছি পি ড্যাশড। পি ড্যাশড ইকুয়ালস টু কত হবে? ভোল্টেজ তো আমাদের সেম থাকছে, তাহলে ওটা ভি স্কোয়ার হয়ে যাবে। তাহলে নতুন রোধ কত হয়েছে? আর ড্যাশ, তাহলে আমরা ভি স্কোয়ার বাই আর ড্যাশড রাখবো। ভি স্কোয়ার বাই আর ড্যাশড মানে কত হবে? ভি স্কোয়ারটাকে ভি স্কোয়ারে রেখে দাও, আর ড্যাশডের জায়গায় আমরা বসাই 0.9 আর। 0.9 আর মানে 1/0.9 মানে কত হয়ে যাচ্ছে? 1/0.9 ইন্টু ভি স্কোয়ার বাই আর সমান সমান আমাদের কত আসছে? এটা সমান সমান আসছে 1.1 ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর মানে কত? ভি স্কোয়ার বাই আর মানে আমরা দেখেছি পি, তাহলে আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর না লিখে আমরা লিখছি কি 1.1 পি। সো তাহলে আমরা এখান থেকে কনক্লুশন পেলাম পি ড্যাশড ইকুয়ালস টু 1.1 অফ পি। তাহলে এইটাকে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি তাহলে পি কত পার্সেন্ট এটা ইনক্রিজ দেখছি, কত পার্সেন্ট আমরা ইনক্রিজ দেখবো? 11%। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে। পি যদি 1.1 এর পি ড্যাশড ইকুয়ালস টু 1.1 পি হয়, মানে আগের যে পাওয়ার ছিল তার থেকে তার 1.1 টাইমস যদি হয়, তার মানে এখানে ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 11% ইনক্রিজ হয়েছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকে আমাদের এই 30টা কোয়েশ্চেন থাকলো। আমরা নেক্সট বাকি 30টা কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের যেগুলো বললাম আমাদের চ্যানেলগুলো এবং আমাদের যে কমিউনিটিগুলো আছে ওগুলো জয়েন করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা।